ফ্রেন্ডরা মাঝে মধ্যে বলে যে আমার কাজিন বিশ্বাস করতেছে না যে আমি রাতুল সিনহার সাথে ক্লাস করি, এই নিয়ে ছবি। আর সিঙ্গার জীবনও ছিলাম না, হইতেও পারি নাই, ট্রাই করছিলাম খুবই বাজে ভাবে এটা এন্ড হয়েছে। সো হ্যাঁ, সিঙ্গার বাদে সবকিছু। যে আমি যেহেতু নিতে পারি, মানে এত মানুষের ক্রেজ নিতে পারি, আমার হেটটা নেওয়ারও ক্যাপাবিলিটি থাকতে হবে। কিন্তু ওদের হয়তো ইমাজিনেশনও তখন এই পর্যন্ত যাইতো না, অথবা ওরা পড়াশোনায় এত বেশি ইন্টারেস্টেড থাকতো না। হ্যালো গাইস, আজকে আমাদের সাথে আছেন কন্টেন্ট ক্রিয়েটর রাতুল সিনহা। কি অবস্থা সবার? কথা হলো যে কেউ গান করে, কেউ ভিডিও করে, কেউ নাচে, কেউ প্রেম করে। আমাদের রাতুল সিনহা সবই করে। আসলে আপনার পরিচয়টা কি বলবো? হ্যাঁ হ্যাঁ। আমার পরিচয় হিসেবে আমি যেটা সবচেয়ে বেশি দিতে পছন্দ করি সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা এন্টারটেইনার, যে যেটা বলতে চায়। আর যখন আমাকে কেউ অ্যাড্রেস করে আমি সবাইকে সাজেস্ট করি যেন আমাকে পুরো নাম দিয়ে ডাকা হয়, কারণ আমি সবসময় চিন্তা করতাম যে কাউকে যদি পুরো নাম দিয়ে ডাকা হচ্ছে তার মানে তাকে সম্মানের সাথে ডাকা হচ্ছে। সো রাতুল সিনহা যখন আমাকে কেউ বলে তখন আমার এমনিই মনে হয় যে আমাকে যেটা ডাকার ওইটা ডেকে ফেলছে। তো আমার মনে হয় না যে অন্য কোনো দরকার আছে, পরিচয় দরকার আছে। আমি রাতুল সিনহা। না, আমরা যখন ফেসবুকে যাই দেখি যে আমাদের রাতুল তার অনেক রকম কন্টেন্ট। ফুড পান্ডা ভ্লগ এসে আছে, সে আবার বেঙ্গলি বইনের সাথে ভিডিও বানাচ্ছে, সবগুলো আবার ভাইরালও হচ্ছে। তো আমাদের রাতুলের প্ল্যান কি, মানে কোন ধরনের কন্টেন্টগুলো সে করতেছে সামনে? আমার প্ল্যান হচ্ছে সামনের দিকে আরেকটু স্ট্রাকচারড ওয়েতে আগানো। এখন যেগুলো করতেছিলাম ওগুলো হচ্ছে মেইনলি ম্যাস অডিয়েন্সকে গেইন করা। যেমন আমার ধরেন ভ্লগের যে পার্টটা, সেই ভ্লগের যে পার্টটাতে আমি জানি যে এই জিনিসগুলো মানুষ বেশি বেশি পছন্দ করে। যেমন চিটাগাং গেলে আমরা চিটাগাংয়ে যদি সি ফুড দেখাই, এই জিনিসগুলো ক্লিক করে মানুষের কাছে। আমরা যদি বেঙ্গলি বইনের সাথে এমন একটা পুরো একটা ডে স্পেন্ড করে দেখাই যে বেঙ্গলি বইন অ্যাজ আ পার্সন উইদাউট দ্য কন্টেন্ট শি ক্রিয়েটস ব্লগে কেমন, সো এই জিনিসটা যে মানুষের কাছে ক্লিক করবে এগুলো আমরা জানি। তো এগুলো আমরা ইভ্যালুয়েট করে ভ্লগের মাধ্যমে আমরা ম্যাস অডিয়েন্সের কাছে রিচ করার চেষ্টা করি। এরপরে আমার একটা শো আছে লেটস টক, এখানে আমরা হচ্ছে সার্কাজমকে প্রমোট করা না, মেইনলি সার্কাজমকে আমি প্র্যাকটিস করি। এই জিনিসটা এত স্টুপিড, সো এই জিনিসটাকে আমরা সার্কাস্টিক ওয়েতে প্রেজেন্ট করতে পারি। সো হ্যাঁ, এটা হচ্ছে আমার দুইটা শো, মানে আমার একটা শো ব্লগ। আমার রিসেন্টলি আরেকটা জিনিস আমি স্টার্ট করার চেষ্টা করছি, ওটা হচ্ছে কি পডকাস্ট। ওইটা হচ্ছে রাতুল সিনহা আনকাট। ওই জায়গাতে আমি একদম মানে কোনো কিছু চিন্তা না করে জাস্ট মি বিং মাই সেলফ একদম কথাবার্তা বলবো, দেখি অডিয়েন্স ওটা পছন্দ করে কিনা। এ বাদে আমি নাচতে পারি, আই ক্যান ড্যান্স, হিপ হপ যেটা ওইটা পারি। আমার মোটামুটি হচ্ছে এই বাদে আমি একটা স্টুডেন্ট, আর সিঙ্গার জীবনও ছিলাম না, হইতেও পারি নাই, ট্রাই করছিলাম খুবই বাজে ভাবে এটা এন্ড হয়েছে। সো হ্যাঁ, সিঙ্গার বাদে সবকিছু। আপনি রাতুল ভাই এখন পড়ছেন কোথায়? আমি ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি, আপনার ইউনিভার্সিটিতে। সো হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের উপর। থার্ড ইয়ারে আছি। হোপফুলি ফাইনালটা দিব, কোনটা ফেল না করলে, আল্লাহ আল্লাহ করে ফেল না করি, ফোর্থ ইয়ার শেষ করে আমি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আগাবো। এমনি এই যে আপনার ডিপার্টমেন্টে একজন স্টার, এইটা আপনার কাছে কেমন লাগে যে অন্য সবার ভিতরে আপনার মানে কেমন ভাবে পারসেপশনটা থাকে টিচারদের ভিতরে, স্টুডেন্টদের ভিতরে, বা জেলাস যারা আছে যে অনেক আপনার ক্রাশ খাচ্ছে তাদের বয়ফ্রেন্ডরা, ভার্সিটিতে কেমন লাগে আপনার কাছে এই ব্যাপারটা? ক্রাশ তো বয়ফ্রেন্ডরা খায় না, মানে যে মেয়েরা ক্রাশ খাচ্ছে তাদের বয়ফ্রেন্ডরা। আচ্ছা আচ্ছা। তো আমাদের হচ্ছে যেই ডিপার্টমেন্টটা আছে ওইখানে মোটামুটি আমার যেই টিচারগুলো আছে বেশিরভাগ টিচারই আমাকে করে, মানে আছে না যে তুমি অনেক ইয়াং বয়সে তুমি একটা কোনো কিছু করছো, অ্যাচিভ করছো, বড় ভাইদের মতো তোমাকে করা, গ্রুম করা, যে আচ্ছা ঠিক আছে তুমি আগাও, উই উইল হেল্প ইউ থ্রু আউট দ্য হোল রোড। সো এই জিনিসটাই হোল রোড বলে, জার্নি। তো এই জিনিসটা আমার টিচারদের থেকে আমি পাচ্ছি, কিছু কিছু টিচারদের থেকে। আর যেই স্টুডেন্টদের মধ্যে আমার ফ্রেন্ডরা মাঝে মধ্যে বলে যে আমার কাজিন বিশ্বাস করতেছে না যে আমি রাতুল সিনহার সাথে ক্লাস করি, এই নিয়ে ছবি, আমি তোর ছবি তুললাম। মানে র্যান্ডমলি মানুষজন ছবি তুলে ক্লাসের মধ্যে, আমি কিছু বলি না, কারণ বলতে গেলে আমার যেই এনভায়রনমেন্ট অথবা আমার যে সারাউন্ডিং এটা ওরাই। সো এর মাঝখানে অনেকে হেট করে। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন মানে ভালো মতো স্টার্টও করিনি তখন আমাকে হেট করতো। সো একটা গ্রুপ অফ পিপল থাকবে যারা হেট করবে, আর ওই জিনিসটাকে নিতে পারার ক্যাপাবিলিটিটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাটলিস্ট যারা স্ট্যান্ড আউট করে তাদের মাঝখানে থাকা উচিত। আমার মনে হয় এটা আমার কাছে আছে। সো এই জন্য আমি যারা আমাকে হিট করে ওইটা অত সমস্যা নেই, কিন্তু ইউনিভার্সিটিতে গেলে ফার্স্ট ইয়ার অথবা যখন অ্যাডমিশন চলে তখন আর একটু ঝামেলা হয়ে যায় আমার।
এই অনেক এক্সাইটেড হয়ে, আমার একটা টিচার অনেক সিরিয়াস টিচার, উনি আমাকেও প্যারা দেয়, এমন সিরিয়াস। সো উনি হচ্ছে সামনে দিয়ে যাইতেছে, আর এখান থেকে এক গ্রুপ অফ ফার্স্ট ইয়ার্স মানে ফ্রেশম্যান ওরা আসতেছিল, আমাকে দেখছে, আমি জাস্ট স্যারের সাথে কথা বলে মাস্কটা খুলে হাফ ছাড়বো, যে আল্লাহ আমাকে তো প্যারা দিছে, আমি তো মানে বাঁচলাম। মাস্কটা খুলছি, তাকাইছে, ওরা এত জোরে শাউট করছে যে ওদেরকে টিচার গিয়ে ধরছে, যে এই তোদের সমস্যা কি। তো হ্যাঁ, এগুলো একটু ঝামেলা হয়ে যায় ইউনিভার্সিটিতে, বাট আমি চেষ্টা করি ইউনিভার্সিটিতে যতখানি থাকি সময়, ততখানি হচ্ছে আমার কারোর সাথে দেখা হইলে যেন আমি ভালোভাবে কথা বলতে পারি, এই জিনিসটাই করার। আর যখন রাশে থাকি তখন তো বলি যে আমি রাশে আছি, পরে বলছি পরে, কারণ এটা আমি তো ইউনিভার্সিটিতে যাইতেছি না, আরো 1 বছর আছে, গ্রাজুয়েট তো করতে হবে, লামো মাসে মারবে। তো হ্যাঁ, মোটামুটি আমাদের রাতুল ভাইয়ের তাইলে মানে কন্টেন্ট বানানোর শুরুটা কোত্থেকে? আমি ইউটিউবে গেলাম, দেখলাম যে সেই 5 বছর আগে প্রথম ভিডিও আমাদের রাতুলের, এভরি বেঙ্গলি মুভি ইন 3 মিনিটস। হ্যাঁ, ওটা থেকে শুরু। হ্যাঁ, এটার আগে থেকে শুরু, রাইট? এটার আগে আরো কয়েকটা আছে। এটা হচ্ছে, এটা পাবলিক। আরেকটা আছে হচ্ছে, আমি একটা মানে ছোট মোবাইল ফোনের ব্র্যান্ডের একটা টিভিসি ছিল, ওইটা ভার্সেস হচ্ছে আমি একটা আমার বাসার মধ্যে ভাঙ্গের একটা ফোন ছিল, ওই জিনিসটা করছিলাম। সো এডিটের কারণে আমি ওই ভালোভাবে ওটা এক্সিকিউট করতে পারিনি। মানুষজন কত 89টা ভিউ আসছিল, 89টা ভিউ, একটা লাইক একটা ডিসলাইক। আমি ওইটা দেখে তো খুব এক্সাইটেড, ওফ 89টা মানুষ, আমাদের বাসায় 89টা মানুষ জায়গা হবে না। সো আমি এটা যখন ভাইয়াকে অনেক বেশি এক্সাইটেড হয়ে বলতেছিলাম যে আমাদের 89টা ভিউ আসছে, আমার ভাই তো তখন দেখতেছিল মিলিয়ন ভিউ ওয়ালা মানুষজন আছে, সালমান ভাই তখন অনেক বেশি ফাটতেছিল। সো তখন ট্রেন্ডিং থাকার সময় তখন তার 1 লাখ 1.5 লাখ ভিউজ আসছে। তো 1 লাখ 1.5 লাখ আর 89 অনেক দূরে। তো এটা নিয়ে বেশি কিছু বলে নাই বাসায়, বলছে আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ করতেছে। আমার মেইনলি জার্নিটা শুরু হয়েছিল 2014 সালে। 2014 সালের অক্টোবর। এর কয়েক মাস মানে আমি চেষ্টা করছিলাম, একটা কন্টেন্ট বানাইছিলাম, এরপর আরেকটা বানানো যখন মানে স্টার্ট করছি, তখন আমি এডিটিং শুরু করছিলাম ফোনের মধ্যে, পিসি জ্বালায় ফেলছি আমি এডিট করতে করতে, 1 জিবি র্যাম ছিল। আমি পিসি টাস করে আমি এডিট করতেছি, এই সাইডে আমি দেখলাম টাস করে একটা স্পার্ক হইলো, সো শেষ, পিসি শেষ। আমি বাবাকে বলিও নাই যে কম্পিউটার নষ্ট হয়ে গেছে। তো আমার বাবা হচ্ছে মোটামুটি সব জায়গাতে আমাকে না করতো, যে ক্রিকেট খেলবো না, ফুটবল খেলবো না, আমি হচ্ছে অ্যাক্টিং ক্লাসে জয়েন করবো না। আব্বুকে আমি বলছি শিশু একাডেমিতে আমাকে অ্যাক্টিং এ মানে ভর্তি করে দিতে, উনি গিয়ে কম্পিউটারের ফর্ম নিয়ে আসছে, আর আমার আম্মু সাইড থেকে আব্বু কি চাইতেন আপনি কি হবেন? আব্বু বিশ্বাস ছিল আমি পড়াশোনা কিছু করতে পারবো না। আব্বুর সব আশা ছিল ইকে নিয়ে, ভাইয়াকে নিয়ে, বড় ভাইয়াকে নিয়ে বুয়েটে পড়বে, অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, অনেক বড় ধরনের কিছু হবে, মানে পৃথিবী কাঁপানো। আর আমি ছিলাম একটু ওই যে থাকে না সিলি কাইন্ড অফ কিড, বাসার মধ্যে সিলি কিন্তু বাইরে একদম চুপচাপ, কিছু কেউ বলতে পারে না, আমি বলি করতো মানুষজন, এই জন্য বাইরে চুপচাপ থাকতাম। সো এটা যখন ছিলাম তখন আব্বু বলতো আমার এই বাবাটা হবে কিছু একটা। তো হ্যাঁ, এরপরে বাবা সবকিছুতে না করতো, কিন্তু 2014 সালের ডিসেম্বরে বাবা মারা যায়। তো ওই সময় বাবা আর কি কন্টেন্ট ক্রিয়েশনটাই মানে ডিসকভারি করেনি যে আমি করতেছি। তো বাবা একটা জিনিসই না করেনি, কন্টেন্ট ক্রিয়েশন। সো ওইটা জেদ অথবা ওইটার থেকে কিছু একটা লাইক ইন্সপিরেশন অথবা স্পার্ক যাই হোক, ওই জিনিসটা থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি। সো এই জন্য আমি এটাকে ছাড়ি না, যত যাই হয়। আমি এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর আর পার্ট টাইম স্টুডেন্ট হয়ে গেছি। সো এইভাবেই যাচ্ছে। আমরা তো রাতুল সিনহাকে দেখি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, পারফর্মার সাইডটা, বাট তার ব্যক্তিগত যে জীবনটা আর কি, আপনি কয় ভাই বোন, কোথায় থাকেন? কোথায় থাকি এটা তো বলবো। আমি হচ্ছে আমার বড় ভাই একজন আছেন, রাহাত ফিদা, উনি হচ্ছে প্রফেশনাল সিনেমাটোগ্রাফার। তো সিনেমাটোগ্রাফার থাকার কারণে আমি মানে উনি অনেক আগে থেকে এগুলো পারতো, আর আমি হচ্ছে কি প্র্যাকটিস করতেছিলাম। আমি একটু আগে বললাম যে আমি শ্যাডোজে হচ্ছে নিজেকে করতাম, ট্রেন করতাম, কন্টেন্ট দেখতাম ইচ্ছা মতো, এডিট করতাম রাতের বেলা, এরপর সকালে উঠে আবার টিউশনে চলে যেতাম। সো ওই সময় দেখা যেত যে ভাইয়া সিনেমাটোগ্রাফিতে অ্যাকচুয়ালি লাইক হি ইজ মেকিং ইট। তো আমি ভাইয়াকে একটা ডিল করছিলাম যে হাউ অ্যাবাউট তুমি আর আমি একটা পার্টনারশিপে চলে আসি, আমার ব্র্যান্ডটাকে আমরা তুলি, আমরা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আমরা ব্র্যান্ড হিসেবে ধরি, কারণ ইট সেলস, হোয়াটএভার সেলস ইজ এ ব্র্যান্ড। সো এই জিনিসটা আমি ভাইয়াকে বলছি যে চলো আমরা পার্টনারশিপে আসি। সো আমরা একটা যাই, এগ্রিমেন্টে যাই। ওই এগ্রিমেন্টের বেসিসে ভাইয়া হচ্ছে আমার সব
সিনেমাটোগ্রাফি অথবা ডিরেকশন অথবা কন্টেন্টে কিভাবে যাবে, আমি এগুলো কন্টেন্টের আইডিয়া নিয়ে যাবো যে ভাইয়া ভাইয়া চলো আমরা এটা বানাই, ভাইয়া হচ্ছে কাজটা হচ্ছে রিজেক্ট করা। তো ভাইয়া হচ্ছে সিনেমাটোগ্রাফি প্লাস এইসব জিনিস আমাকে অনেক বেশি হেল্প করে। সো হ্যাঁ, আমরা জানি কিসে ছিলাম ভুলে গেছি। আমি তো ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, আমার ভাই, আমার হ্যাঁ। মা আছে, আমার একটা বিড়াল আছে আইজ্যাক, আচ্ছা, এই তো আমাদের ফ্যামিলি। শুরু যখন করছিলেন তখন দেখতাম যে মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেরকম এখন হ্যাঁ। একদম প্রফেশনাল স্টুডিও, হ্যাঁ। ধীরে ধীরে যে এটা করলেন এই যে ফাইন্যান্সিয়ালি একটা অবস্থানে পৌঁছানো, হাউ ওয়াজ ইট ফর ইউ? মানে এই স্ট্রাগলটা, এক কম্পিউটারে এডিটিং করতে কম্পিউটার ক্র্যাশ করে পুড়ে যায়, সেখান থেকে এখন এত বড় বড় প্রোডাকশন করতেছেন, হাউ ওয়াজ দ্য জার্নি? প্রোডাকশনের কস্ট এখন অনেক বেড়ে গেছে অবশ্য। হ্যাঁ, 2014 সালে যখন আমি স্টার্ট করি তখন তো আর বললামই কম্পিউটার ফেটে গেছে। তো 17 সালে আর 17 সালে আমি হচ্ছে গিয়ে তখন ট্রাই করছিলাম, নেক্সট টিউবার হচ্ছিল তখন, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর উঠে আসতেছে, সবাই অনেক বেশি এক্সাইটেড এদের নিয়ে, সবাই এদের মাঝখানে কোনো একটা কিছু দেখতেছে। আমি অন দি আদার হ্যান্ড, আমি 1 জিবি র্যাম, তখন 2 জিবি লাগাই দিয়েছিলাম। আমার মামা হচ্ছে আমার, আমরা যখন কলেজে ছিলাম, আমার মামা হচ্ছে আমাদের সাথে এসে থাকছিল, লাইক সেলফলেসলি আমাদের এসে মানে ফাইন্যান্সিয়ালি হেল্প করছে যেন আমরা আর কি পড়াশোনা করতে পারি, কারণ আমরা তো একদম কিছুই ছিল না, আমার বাবার কিছুই নেই, আমার মারও কিছু নেই। সো সরকারি কর্মচারী ছিল, কিছু করতেও পারে নেই। তো আমার মামা এসে যখন আমাদের ছিল সাথে, মামা আবার ইউটিউবে আমার অনেক পছন্দ করতো, কারণ মামা দেখতো যে একটা ছেলে স্কুল কলেজ থেকে আসতেছে, ও চিকুন হওয়ার জন্য বুলিড হয়ে আসতেছে, মানে এই জায়গায় আমরা থাপ্পড়ের দাগ কে করছে, ওই যে ফ্রেন্ড মারছে, কিন্তু ফ্রেন্ড তো আর মারে না, ফ্রেন্ড তো বুলি করতেছে, আর ওটা তো ফ্রেন্ডও না। সো আমি তো বুঝতাম না, তো মামা চেষ্টা করতো যেন আমি ওই জিনিসটা ফিল না করি, হয়তো আইডেন্টিটি, হ্যাঁ নিজের একটা আইডেন্টিটি বিল্ড করা, কিন্তু বাবার অ্যাবসেন্সটাকে পূরণ করতে পারবে না, কিন্তু ও চাইতো যেন একটা বড় ভাই হিসেবে আমাদের হেল্প করতে পারে। তো ও একটা লাইট কিনে এনে দিয়েছিল 250 টাকার, যেমন জিগজ্যাগ লাইট গুলো আছে না ওগুলো, আর 2 জিবি র্যাম লাগিয়ে দিয়েছিল পিসিতে। তো ওইটা দিয়ে আমি সোনি ভেগাসে এডিট করতাম অনেক, 7 ঘন্টা 7.5 ঘন্টা ধরে খালি রেন্ডারই হইতো ভিডিও। আর এখন আল্লাহর রহমতে ওই জিনিসটা আস্তে আস্তে গ্রো করছে কিভাবে, এরপর আমি ইউনিভার্সিটিতে ঢোকার পরে একটা ক্লাবে ঢোকার জন্য আমি বলছি আমি ভিডিও এডিটিং পারি, আমার কনসেপ্ট আছে কিন্তু আমি তো অ্যাকচুয়ালি করতে পারি না, তো প্রিমিয়ার প্রো তো ইউজ করতে পারি না। আমি একটা মোটামুটি দিয়ে কাজ করে ঢুকছি ওই জায়গাতে, ঢোকার পরে এরপর আমাকে বলতেছে যে তোমার তো কাজ আসতেছে, তো তোমার তো এগুলো করতে হবে, তুমি তো এমন বসে থাকলে হবে না, তোমাকে তো আমরা রিক্রুট করছি অ্যাজ এ ভিডিও এডিটর। তো ভিডিও এডিটর যখন রিক্রুট করা হয়েছে, আমার কাছে পিসি নাই। তো এরপর আমার আম্মু হচ্ছে, আব্বুর ওই যে সরকারি বিভিন্ন থাকে, পেনশন থাকে, পেনশনস এন্ড অল, আমাদের পেনশন আটকে গেছিল ফর সার্টেন রিজনস, আমি আপনাকে বলছি কেন। সো মোটামুটি যখন আমরা করতে গেছি, একটা ছোট একটা অ্যামাউন্ট আসলো 56,000 টাকা। তো আম্মুর কাছে অ্যাজ আই মেনশন কিছু নাই, আমার মামা আমাদের হেল্প করতেছে, আমার কাকা আমাদের হেল্প করতেছে। তো ফাইন্যান্সিয়ালি হেল্প করার পরে ওইখানে আম্মু একটা বড় রিস্ক নেয় যে 40,000 টাকা দিয়ে আমাকে একটা পিসি বিল্ড করে দেয়। আম্মু নিজের কাছে লাইক রিজার্ভ ছিল মাত্র 16,000 টাকা। কত এটা 2019 সালে, 16,000 টাকা অত বেশিও না তখন। এটা রেখে আম্মু 40,000 টাকা দিয়ে আমাকে একটা পিসি বিল্ড করে দিয়ে বলছে যে বাবা আমি তো তোমাদের জীবনে কিছু দিতে পারিনি, কারণ ভাইয়ার আদর করতো বেশি, তোমাকে তো জীবনে কিছু দিতে পারি নাই, এই নাও একটা জিনিস দিলাম, কিন্তু মেক শিওর যেন এটা থেকে টাকাটা ফেরত আসে। আমি একটা জিনিস যেটা পাইছি লাইফে আমার বাবা মার কাছ থেকে, ওইটা আমি অনেক বেশি ভ্যালিউ করা শুরু করছি। তো আমি যেদিন পিসি কিনে আনছিলাম, একটা কেবল আনা হয়নি, তো পরের দিন কেবলটা আনার পরে আমি 17 ঘন্টা বসে বসে একটা লাইক প্রিমিয়ার প্রো ডাউনলোড করা, মানে ফ্রি ভার্সনটা ডাউনলোড করা, ওইটা তো বেশি কিছু করতেও দেয় না, আধা ঘন্টা পর পর বলে বাইরে। তো ওই ঝামেলাগুলো নিয়ে আমি 17 ঘন্টা 17.5 ঘন্টার মতো হবে অ্যারাউন্ড এই বসে বসে একটা এডিট করছি। মানে ক্যাপ্টেন আমেরিকাকে আমি অনেক বেশি পছন্দ করি, ফলো করি, কারণ ও চিকন ছিল, আমি চিকন ছিলাম, ওরও বুলি করতো, আমারও বুলি করতো। তো আমি চাইতাম যে ওই আমাকে একটা ক্যাপসুলের মধ্যে ঢুকায় হয়তো বড় কিছু করা সম্ভব। ওই ক্যাপসুলটা আমার পিসি ছিল, আই ডিডন্ট রিয়েলাইজ দ্যাট। তো আমি যখন ওই 40,000 পিসিতে ফার্স্ট একটা কন্টেন্ট বানাই, তখন ওইটা দেখে আমার মানে ফরম্যাট গুলো চেঞ্জ ছিল, অনেক বাজে বাজে অবস্থা হয়ে গেছে ভিডিও, কিন্তু সবাই দেখে বলছে যে ভালো হয়েছে, খারাপ হয়নি। পরে আমার যে জিনিসটা ওইটা হচ্ছে অনেক বেশি, এত বছরের ডোপামিন একবারে রিলিজ হয়েছে,
Like, "Oh." তো এইটা যখন আমার কাছে হইছে তখন আমি বলি আচ্ছা আমি এটা প্রত্যেকদিন চাই। তো আমি তখন প্রতিদিন এডিট করা শুরু করছি। ফর দ্য 30 days straight I edited 30 videos. 30 ভিডিওস কোন জায়গায় নাই, কারণ এগুলো স্টোরি দিয়ে দিতাম আমি। মানুষজনকে দেখাইতাম আমি যে আমি এটা এডিট করছি। পরে আমি আবার বিভিন্ন মিম বানাইতাম। মিম বানায় বিভিন্ন মানে এমনি ওই যে এই ফোন পাস করার মতো মিম আরকি। আমি কখনো পোস্ট করিনি এগুলো। তো 30 দিন এডিট করার পরে I was able to do a proper like brand type of edit, যেটা আমি ক্লাবের জন্য করি। তো ক্লাবের জন্য করার পরে আস্তে আস্তে এমন করে করতে করতে এডিটিং হচ্ছে আমার মানে মেইন ইনকাম সোর্স হয়ে যায়, কারণ আমি টিউশন করাতে যেতাম, হইতো না, আমি পড়াইতে পারি না অত বেশি। আমি হচ্ছে একদম পুরো একটা ইমাজিনারি সিচুয়েশন দিয়ে দিতাম। এই ধরেন বই এই ধরেন বই আমি হচ্ছে এই জায়গা থেকে একটা ইমাজিনারি সিচুয়েশনে নিয়ে আমি বলতাম এই জায়গায় দেখো এমন এমন হইতেছে, তো এই জিনিসটা হলে তুমি কি করবা, যেভাবে আমি শিখছি। কিন্তু ওদের হয়তো ইমাজিনেশন অতখানি পর্যন্ত যাইতো না, অথবা ওরা পড়াশোনায় এত বেশি ইন্টারেস্টেড থাকতো না। তো এই দুইটা জিনিসের কাছাকাছি যে কোনো একটা হওয়ার কারণে আমি পড়াতে পারতাম না ঠিক মতো। তো রাতুল শুরু করলেন যখন শুধু আপনি আর আপনার ভাই, ভাইয়ের সাথে একটা কন্ট্রাক্টে গেলেন, নিজের কথায় পাত্তা দেয়। এখন আপনার একটা টিম আছে, হ্যাঁ রাইট? সো এইটা নিয়ে একটু বলেন যে কয়জন আছে, কি করেন আপনারা, এই যে আপনার মান্থলি এক্সপেন্স থাকে পুরো ব্যাপারটা। আচ্ছা, আমার টিমের মধ্যে এখন হচ্ছে টোটাল হচ্ছে 5 জনের মতো আমি বাদে। সো এই 5 জনের মধ্যে একজনের কাজ হচ্ছে সিনেমাটোগ্রাফি করা, 2 জনের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লাইক একটা বাজ ক্রিয়েট করা। whenever I am posting a video আমি তো সব সময় প্রমোশন করতে পারবো না, ওদের কাজ হচ্ছে ওই প্রমোশনটা করে দেওয়া। আর আমার ভাইয়ের কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে ডিরেক্ট করা। আর আরেকজন আছে সাবটাইটেল করে, কারণ উই ওয়ান্ট টু রিচ মোর পিপল, আর ইংলিশ হচ্ছে কি দ্য অনলি ওয়ে দ্যাট উই ক্যান ডু ইট। সো বাংলাতে আমরা কন্টেন্ট বানাচ্ছি, প্রপার কন্টেন্ট বানাচ্ছি, আমরা বাংলার অডিয়েন্সটাও ধরতেছি, প্লাস উই ওয়ান্ট পিপল টু আন্ডারস্ট্যান্ড যে আমরা বাংলাতে কি জিনিস বানাচ্ছি, আমাদের কালচারটা কি, আমরা কি কি জিনিস দিয়ে এন্টারটেইনড হই, এই জিনিসগুলো জানার জন্য আমরা সাবটাইটেল রাখছি। সো মোর অর লেস আমরা যদি বলি তাহলে বাসার খরচ এন্ড অল, বাসা প্রোভাইডও করতে হয় আমার, কারণ বাবা তো নাই। বাবা না থাকার কারণে ফাইনান্সিয়াল যেই ইটা সাপোর্টটা সেটা হচ্ছে কি আমি আর আমার ভাই তো চাকরি আছে, ও তো ইন্ডিপেন্ডেন্ট, আমি তো ইন্ডিপেন্ডেন্ট, আমারও কিছু প্রোভাইড করতে হয়। সো মোটামুটি আমরা 60 থেকে 70,000 এর মতো প্রতি মান্থে কস্ট থাকে। আর ওইটা যদি ধরেন আমরা 70,000 এক টাকাও কামাই, তো 70,000 টাকা আমাদের প্রতি মাসে এক্সপেন্স আছে, আমাদের প্রফিট হবে 1 টাকা, ওইটা থেকে আমার ভাই 40%, আমি 60%, মানে আমি 60 পয়সার কাজ করছি। সো হ্যাঁ 70,000 এর মতো মোটামুটি প্রত্যেক মাসে কস্ট থাকে। আর এটা চালানো অনেক বেশি টাফ, কারণ ওই যে সব বাসা তো সমান যায় না, সবার প্রফিট না হইলেও টাকা দিতে হবে, বেতন দিতে হবে। হ্যাঁ সেটাই অনেক প্যারা হয়ে যায়। বাট অ্যাজ আ 22-year-old আই এম ম্যানেজিং ইট ভেরি ওয়েল, আই উড সে। আলহামদুলিল্লাহ। এটা কেমন লাগে যে ধরেন একটা প্রেসার সারাক্ষণ, মানে আমরা দেখতে পাচ্ছি আপনার হাসি মুখটা, দ্যাটস ইউর জব টু প্রোভাইড এন্টারটেইনমেন্ট, বাট এর পেছনে যে স্ট্রাগলটা থাকে, উই সি দ্য কন্টেন্ট ক্রিয়েটরস যে চোখে নিচে কালি পড়ে যাচ্ছে বা মেন্টালি অনেক স্ট্রেসড আছে, হাউ ডু ইউ হ্যান্ডেল দিস? স্ট্রেসের মধ্যে প্রতিদিনই পড়া লাগে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন, অথবা একজন জব হোল্ডার বলেন, অথবা একজন বিজনেস পারসন বলেন। when you're mature and when you're growing up, আপনার এমন একটা দিন থাকবে না যে আপনি স্ট্রেস ফ্রি ভাবে থাকতে পারবেন। হয়তো এটা ভ্যাকেশনে গিয়ে আপনি চিন্তা করতেছেন যে একটা স্ট্রেস ফ্রি সিচুয়েশনে চলে আসছেন, কিন্তু ওইটা একটা ইলিউশন। প্রত্যেক দিনই আপনার মানে ওই স্ট্রেসটা আসবেই। আমি তো কন্টেন্ট ক্রিয়েটরদের প্যারাটা দেখি, হ্যাঁ আমি যখন বেড়াতে গেলাম আমি তো বেড়াতেই গেলাম, কন্টেন্ট ক্রিয়েটর বেড়াতে গিয়ে ভাববে এইটা নিয়ে একটা ভ্লগ বানায় ফেললে কেমন হয়, ওর কিন্তু ফুল টাইম জব, ওর কিন্তু মুক্তি নাই। হ্যাঁ এটা আছে, কিন্তু সব মানে আমি সবসময় চিন্তা করি যে আমার কন্টেন্ট গুলো আলাদা থাকবে লাইফ থেকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওইটা করতে পারতেছি না, আমার ওই জিনিসটাও ইনকর্পোরেট করতে হইতেছে, আপনি যেটা বললেন আর কি। সো মোটামুটি বলা যায় হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটরদের স্ট্রেসটা অনেক বেশি থাকে, কিন্তু আমি এটার জন্য যেটা করি আমি প্রত্যেকদিন ফিফা খেলি। ফিফা যে গেম আছে না, ফিফা গেম। সো ফিফা 14টা হচ্ছে এখন ফ্রি করে দিছে, সো ওই ফ্রিটাই খেলি, ফ্রি ভার্সনটা খেলি। আর আমি খেলতে খেলতে চিন্তা করি যে কি করা যায়। আমি বাজেটিং অনেক পছন্দ করি, সিন্স আমার 70,000 টাকার খরচ আছে প্রতি মাসে, আমার এটা চিন্তা করতে হবে যে আমি এটা কিভাবে টপ করতে পারি, টপ করে আমার এক্সপেন্সেসও কিভাবে ইনক্লুড করতে পারি।
সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি খেলতেছি আর আমি চিন্তা করতেছি ও আচ্ছা এটা কিভাবে খরচ হয়ে যায়, 7 থেকে 8টা গোল খাইতেছি আমি, কিন্তু আমি দেখা যায় যে যত গোল খাইতেছি আমার ব্রেন তত জলদি চলতেছে। তো হ্যাঁ এখন ভালো হয়ে গেছে, ফিফাতেও ভালো হয়ে গেছে। আচ্ছা ধরেন এই যে একটা কন্টেন্ট বানাচ্ছেন, অনেক ভালো কন্টেন্ট হলো তো ভিউ আসলো না, অনেক ভালো ভিউ আসলো স্পন্সর পাইলেন না, আচ্ছা এই যে শুরুতে আপনি বিল্ড করতে হইলো, স্পন্সর পাওয়া শুরু করলেন, তো এটা মেইনটেইন করেন কিভাবে? মানে বাজেটিং, বাজেটিং, স্পন্সর আসবে, থাকে, আপনার কন্টেন্টের স্বাধীনতা থাকে, স্পন্সর যদি বলে যে এরকম হইতে হবে, এরকম একটা ট্রেন্ডি টপিক নিয়ে বানাইতে হবে, তখন আপনি কি করেন? আমি ফার্স্টে অনেক বেশি ক্লিয়ার থাকি, আই কাম ক্লিন যে আমি এই এই জিনিস করব না। কেউ যদি এসে আমাকে বলে যে আপনি তো গান বানাইছিলেন না, তো অনেক হিট খাইছে আর একটা গান বানান, আই ওন্ট ডু ইট। কারণ আমার প্রেফারেন্সেস থাকবে যে আমি এই কাজটি করবো নাকি না, এটা কি এন্টারটেইনিং হবে নাকি না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি স্পন্সরের সাথে আগে থেকে এটা কমিউনিকেট করিনি। আর যদি দেখা যায় যে আমি অনেক বেশি এফোর্ট দিয়ে অনেক টাকা পয়সা ঢেলে একটা কোনো কন্টেন্ট বানাইছি, ওই কন্টেন্টটাতে রিচ আসে নাই, ভিউ আসে নাই, স্পন্সরও আসেনি, স্পন্সর ছিলই না এটাতে কখনো, এরপরও আমি এটাকে এমনি দেখি যে আমার যে গোলটা সেটা হচ্ছে কি আমার প্যাশনকে রিচ করা। আমার প্যাশন ছিল কন্টেন্ট ক্রিয়েশন, এন্টারটেইন করা। সো ওই প্যাশন পর্যন্ত যদি আমি যেতে চাই, আমার কখনো এমন চিন্তা করা যাবে না যে আমি একদিনে কোনো একটা কন্টেন্ট বানাইছি এটাই হিট হইতে হবে, অথবা সেকেন্ড যে কন্টেন্টটা বানাইছি আমি এই 3টা কন্টেন্টই বানাবো, এটাতে আমার মিলিয়ন্স আসবে, এটা কখনো হবে না। ইটস আ কনস্ট্যান্ট প্রসেস অফ গ্রাইন্ডিং। সো গ্রাইন্ডটা এমনও করা যাবে না যে আমি এক্সস্ট করে ফেলি একটাতেই। আমার করতে হবে যে অন এ রেগুলার বেসিস মান্থের পর মান্থ আমাদের কাজ করে যেতে হবে। সো এই কাজটা করে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে স্পন্সর আসলো কিনা, মনিটাইজেশন অন হয়েছে কিনা, এই জিনিসটা থেকে সবচেয়ে বেশি কাজ করে যেটা যে এই জিনিসটাকে আমি পছন্দ করি কিনা। আমি এটাকে পছন্দ করে করতেছি, এই জন্য হয়তো আমার অত স্ট্রেস লাগে না অন্য মানুষের মতো স্পন্সর। আচ্ছা আমাদের রাতুল যখন শুরু করলো একদম একটা রুমের ভিতরে একটু অন্ধকার, এখন সেই স্পন্সর আছে, তার বাজেট আছে, টিম আছে, যেমন কক্সবাজারে যায়, বিভিন্ন জায়গায় শুটিং করে, এই যে এত বড় বড় জায়গায় কাজ করা, এটা নাকি একটু ফানি এক্সপেরিয়েন্স? ফানি এক্সপেরিয়েন্স, ফান এক্সপেরিয়েন্স তো অনেক আছে। যেমন আমি একটা র্যান্ডম জায়গাতে শুট করতে গেছিলাম, শুট করতে যাওয়ার সময় একটা স্পন্সর্ড কন্টেন্ট ছিল, তো আমার মানে অব্লিগেশন ছিল যে আমি বলবো যে ওই জায়গায় আসতেছি তোমরা আসো। আমি গেছি, যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল মানুষজন আসছে, উই ফিল্মড, আমরা চলে যাচ্ছি, এর মাঝখানে একটা বড় একটা আমার চেয়ে অনেক লম্বা একটা ছেলে আসছে, এমন করে আপনি কি রাতুল সিনহা? তাকে হ্যাঁ, কারণ আমার এমনি তাকানো লাগতেছে, আমি মোটামুটি মানে অ্যাভারেজের থেকে একটু উঁচা বাংলাদেশে, এরপর আমার এমনি তাকানো লাগতেছে, জি আপনি কি রিমিকে চিনেন? না। ও, ওকে আমি পছন্দ করি। গ্রেট, গুড ফর ইউ। ঠিক আছে বলে চলে গেছে। এবং র্যান্ডমের চেয়ে র্যান্ডম এক্সপিরিয়েন্স অনেক হয়, এরপর আবার মানে অনেক বাজে এক্সপিরিয়েন্সও হয় মাঝখানে। এই যে ধরেন যে অনেক মেয়ে আপনার ফ্যান, হ্যাঁ, এরকম কমেন্ট বা মেসেজ পান না যে এই তোর জন্য আমার প্রেমিকা আবার ছেড়ে যাচ্ছে? এমন এমন প্রতিদিন হইতেছে। এমন দেখা যায় একটা চ্যাটের মধ্যে যদি একটা স্ক্রিন থাকে, ওর মাঝখানে গার্লফ্রেন্ড একটা টেক্সট লিখতেছে, বয়ফ্রেন্ড একটা টেক্সট লিখতেছে, গার্লফ্রেন্ড একটা লিখতেছে, বয়ফ্রেন্ড, আর আমি এই জায়গায় বসে বসে দেখতেছি, ওয়াও কত টাইম। ইউজুয়ালি যেটা হয় সবাই চিন্তা করে যে একটা কন্টেন্ট ক্রিয়েটর অথবা এন্টারটেইনার মেইন পারপাস হচ্ছে মেয়ে পটানো, অথবা মেইন পারপাস হচ্ছে কি টাকা কামানো। এর মেইন পারপাস যে আমাদের হ্যাপিনেস খুঁজে পাওয়া, আমরা এই জিনিসটাতে হ্যাপিনেস যে খুঁজে পাই, এই জিনিসটা কেউ হয়তো বুঝে না অথবা বুঝতে চায় না। সবাই চিন্তা করে মেয়ে পটাইতে হচ্ছে, তো স্কুল না যে আমরা স্পাইক করে গেলাম মেয়ে পটে যাবে, স্কুল না, আমরা বড় হয়েছি সবাই, আমরা চেষ্টা করি যে আমরা যেন হ্যাপিনেসটা রিচ করতে পারি। উই আর নট লুকিং ফর ইউর ওমেন। আমি তোমার মেয়ের পিছনে যাইতেছি, সমস্যা নেই, মেয়ে মানে গার্ল আর কি, মানুষজন মনে করে আল্লাহ তোমার গার্লফ্রেন্ডের পিছনে যাইতেছে না, ঠিক আছে। আচ্ছা এই যে এত মেয়ে আমাদের রাতুলের উপরে ক্রাশ, রাতুল একবার একটা ফটোশুট করলো এক মেয়ের সাথে, সাথে সাথে সবার মানে হাই হুতাশ শুরু হয়ে, সিনিয়র আপুর সাথে, তাতেই সবার হাহাকার যে হায় হায় আমাদের রাতুল তো ভাই বুকড। তারপর যখন জানলো যে ভাই এটা একটা ফটোশুট ছিল, তখন সবাই শান্তি পেল। এই যে মেয়েদের আকর্ষণ, রাতুলের জীবনে তার কি কোনো স্পেশাল কোনো পার্সন আছে নাকি? না, এখনো নাই। আমি রাতুল অ্যাভেলেবল থাকতে পছন্দ করে যে, না, ইটস নট লাইক আমি অ্যাভেলেবল থাকতে পছন্দ করি, ইটস মোর অফ লাইক আমার টাইমটা হয় না। আমি আমার একটা ফ্রেন্ডকে পছন্দ করি, কিন্তু আমার ফ্রেন্ড হচ্ছে টাইম পায় না, সো ও আমারে হোয়াই উড শি লাইক মি ব্যাক। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি কাজ করতে আছি, আমি কাজের মধ্যে বেশি থাকতে পছন্দ করি, এই জিনিসটা আমার মানে ড্রাইভ করে আমাকে বেঁচে থাকার জন্য। সো হ্যাঁ, দেখা যাক কি কি হবে। আমি মাত্র 22 বছর, আমার
আরো সামনে তো অনেক অনেক দিন আছে আল্লাহ দিলে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অন্য কেউ আসবে, নাও আসতে পারে, আচ্ছা, এই যে সালমান খান মানে এই হয়ে যে যেতে পারি। আমরা দেখি যে বাংলাদেশে আপনি বলছিলেন যে শুরুটা হয় এটা যে সালমান মুক্তাদির সেই সময় খুব ভাইরাল ছিলেন। সালমান মুক্তাদির, রায়ন হিগা, এরপর হচ্ছে লোগান পল, পিউডিপাই, ওদের দেখে আমি বড় হয়েছি। হ্যাঁ, আর বাংলাদেশে একটা কমন ট্রেন্ড আছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর পাবলিক ফিগারদেরকে পচাইতে খুব ভালোবাসি, মানে কোনো কারণ ছাড়া একটা হিট কমেন্ট দিয়ে দিলাম, হ্যাঁ, যত ফ্রাস্ট্রেশন সব এখানে ঢেলে দিলাম। হ্যাঁ। So, এই যে হিট কমেন্টগুলো আসে, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? আমি হ্যান্ডেল করি না, আমি জাস্ট হেড কমেন্ট আসলে ওগুলো স্ক্রিনশট নিই, এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি হচ্ছে একটা কন্টেন্ট বানাই, রিডিং হেড কমেন্টস। এটা একটা ট্যাগ হয়ে গেছে এখন ইউটিউবে, ফেসবুকে, যে মানুষজন সার্চ দেয় রাতুল সিনহা কি নতুন কোনো হেড কমেন্ট পড়ছে। তো আমার হেড কমেন্ট আমি হ্যান্ডেল করা থেকে আই ওন ইট, যে আমি যেহেতু নিতে পারি, মানে এত মানুষের ক্রেজ নিতে পারি, আমার হেডটা নেওয়ারও ক্যাপাবিলিটি থাকতে হবে। যদি আমি এটা না নিতে পারি তাহলে লাভ কি? মানে সব, তুমি যদি ভালোটাই নিতে থাকো, খারাপটা যদি না নাও, তাহলে তো তুমি একদম ব্যালেন্সে থাকতেই পারবে না। তুমি জাস্ট ইউর ফিডিং ইউর ইগো। আমি ইগোকে ডাউন করার জন্য হেড কমেন্ট পড়ি, অনেক সময় কনস্ট্রাকটিভ থাকে, আর অনেক সময় জাস্ট লাইক আই ডোন্ট নো ওদের কি চলতেছে, ওদের মনে হয় সমস্যা চলতেছে বাসায় বা কিছু, ওইটা এসে ফ্রাস্ট্রেশন এই জায়গায় ওই হেড কমেন্টের ভিডিওতে স্পন্সর থাকে। হ্যাঁ ভরা, আরে মানুষজন আসে, তোমার কি আরেকটা হেড কমেন্টের ভিডিও বানানো যাবে না? ওইটারও এখন বেশি, মানে আমরা যেহেতু বুঝছি যে এটা ডিমান্ড আছে, আমরা বলি যে এটার জন্য বেশি প্রাইস দিতে হবে, তখন মানুষজন পিছিয়ে যায়, ও এত বেশি। অত বেশিও না, স্পন্সর তো মনে করে যে অত বেশি। হ্যাঁ, আর হেট হ্যান্ডেল করা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ওয়ে অফ হ্যান্ডলিং হেট ইজ ওনিং আপ টু ইট, যে হ্যাঁ তোমাকে হেট করতেই পারে, তুমি তো একদম মানে অত বড় কিছু হয়ে যাও না। কিপস ইউ গ্রাউন্ডেড। অনেকে কনসিকুয়েন্সেস ছাড়া গালি টালি দিয়ে দেয়, গালি ইন্টারনেটে আই ডোন্ট প্রিফার ইট, বাট হেট করলে অনেক ইন্টারেস্টিং হেট পাওয়া যায়, ওগুলোই আমরা ইনক্লুড করি। হ্যাঁ, স্পন্সর ফ্রেন্ডলি অনেক কন্টেন্ট। আচ্ছা, রিসেন্ট যে কন্টেন্টটা দেখলাম খুব ভাইরাল, যে রাতুল সিনহা বেঙ্গলি বইনের সাথে, হ্যাঁ, এই যে কোলাবোরেশন গুলা হ্যাঁ। বাংলাদেশে বর্তমানে কাদের সাথে আপনার কাজ করার ইচ্ছা বা ভালো লাগছে ওদের কন্টেন্ট? বাংলাদেশে তো এখন যদি আমি চাই মোটামুটি সবার সাথেই কোলাবোরেট করা সম্ভব, কারণ এখন এই যে আজকে আপনার সাথে দেখা হয়েছে, আমি প্রবাবলি আপনাকে নক করবো যে একটা কন্টেন্ট বানাই চলে। এমন মোটামুটি সবার সাথেই দেখা হয়েছে, আর সবাই অনেক বেশি ওয়েলকামিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমি এত ইয়াং এজে একটা মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা ভালো নাম করতে পারছি। সো ইন্টারনেটে একটা স্পেস আছে আমার, এটা যখন দেখে মানুষজন সবাই আমাকে হিসেবেই নেয়, মানে ছোট ভাই বলেন অথবা ইন্সপিরেশন হিসেবে বলেন, অথবা এমন একটা কেউ যে মানে kind of pursuing their goals, making their dreams come true. হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ পারসন দ্যাটস মেকিং দ্যাট ড্রিমস কাম ট্রু। সো হ্যাঁ, এটা দেখে আপনার মানুষজন ভালো লাগে কার, মানে এই যে নতুন যারা আপনার মতো আসছে কাদেরটা বেশি ভালো লাগে? আন্ডাররেটেড হইতে হবে। হ্যাঁ, যে কোনো কিছু আপনার ভালো লাগে এরকম। আমি রিসেন্টলি দেখা শুরু করছি ফারহান প্রিয়ম আর নিনাদ ব্লগসকে, ওদের চরম Shout out to them. শাউট আউট টু দেম। ওরা চরম মজার। ওরা হচ্ছে ওদের ব্লগ অথবা কন্টেন্ট দেখলে মনে হয় না যে আমি একটা কোনো কন্টেন্ট দেখতেছি, মনে হয় যে আই এম দ্য 6th পারসন ইন देयर 5 পিপলস গ্রুপ। আমি ওদের দেখতেছি, হাসতেছি ওদের সাথে। আর অ্যাজ আই মেনশন যে আমি তো ওদের কল দিতে পারি, আমি কল দিয়ে বলি যে এই কন্টেন্টটা ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে। হ্যাঁ, ওদের অনেক বেশি ভালো লাগে না। আমাদের রাতুল যেরকম অনেক কন্টেন্ট দেখে, সেটা দেখে ভাবে যে আরে ও তো গানটা ভালো করলো, নাচটা ভালো করলো। তো রাতুল তো মানে নিজেও গান টান করে আসছে, একটা খ্যাতিও পেয়েছে। তো ওই গান নিয়ে যদি কিছু স্মৃতি শুনি। গান নিয়ে স্মৃতি মানে নাইটমেয়ারস আছে। আচ্ছা, আমি যখন গানটা 1 বছর হয়ে গেছে অবশ্য। ও আচ্ছা, এটা কি সেপ্টেম্বর না? হ্যাঁ সেপ্টেম্বর। ওয়াও, 1 বছর ধরে এটা টানতে পারতেছি। সো ওইটা আমি যখন বানাইছিলাম তখন আমাদের একটা লাইক থাকে না একটা র‍্যান্ডম থট যে আমরা চলো একটা গান বানাই। ইয়েরা বানায়, ওই যে অন্যান্য বিদেশি কন্টেন্ট ক্রিয়েটররা বানায়। সো তখন দেখা যায় যে র‍্যান্ডমলি কোন একটা সবাই যেহেতু ওয়ার্কআউট করতেছে, দেখি এইটাতেও হাত দিয়ে দেখি এটাও সাকসেসফুল হয় কিনা। হ্যাঁ, কারণ আমি চিন্তা করি যে আমি সবকিছু ট্রাই আউট যদি না করতে পারি লাইফের শেষে আমি কি বলবো, তো এটা করিনি। তো আমি ট্রাই করলাম, ভালো হয়নি। পরে আমার একটা মিট এন্ড গ্রিট ছিল, ওই মিট এন্ড গ্রিটে গিয়ে আমি পারফর্ম করছিলাম। আমি মানে আই ওয়াজ টু ডাউন টু ডু ইট, কারণ আমি 18 ঘন্টা একটা শুট করে আসছি এক জায়গা থেকে, মানে কক্সবাজার গেছিলাম, ওখানে 18 ঘন্টা শুট, যাওয়ার 10 ঘন্টা, আসার 10 ঘন্টা, মানে 38 ঘন্টার জার্নির পরে আমি জাস্ট 6 আওয়ার্স স্লিপের থেকে উঠে আমি গেছিলাম পারফর্ম করতে।
সো আই ওয়াজন্ট ফাংশনিং দ্যাট ওয়েল। আর আমার টাকার প্রয়োজন ছিল তখন। তো আমার মানে গ্রাইন্ডটা করতে আমি পুশ করতে করতে এমন অবস্থা হয়ে গেছিল আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম প্রায়। এখনো হয়ে থাকি যে এখনো ঠান্ডা লেগে আছে। কিন্তু আমি যে পারফর্মটা করছিলাম কেউ ব্যাক স্টোরি তো অবভিয়াসলি দেখবে না। আর আমি চাইও না কেউ আমার মানে বিহাইন্ড দ্য সিনস দেখুক। যেই মানে একটা হইছে আর কি করছি হয় নাই। এন্ড এটা থেকে আমি অ্যাটলিস্ট এইটুকু বুঝছি যে আমার আম্মু যে আমি গান গাইলে যে আমাকে না করে গান গাইতে কেন করে। সো এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে গান গাওয়া উচিত হয়নি আমার, গাবো না আমি। আমরা কোনোদিন পাবো না রাতুলের গান? না মানে আমি রিমিক্স যখন হইলো এবার তো এটা অরিজিনাল হইতেই পারে। না থাক, আমি ক্যান স্কিপ অন দ্যাট। ওকে, আচ্ছা রাতুল, এই যে আমরা দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হাসি মুখ, একটা খুব ঝলমলে প্রেজেন্স, তার পেছনের গল্পটাও শুনলাম, হ্যাঁ যেটি স্ট্রাগল থাকে, ফাইন্যান্সিয়াল অব্লিগেশন থাকে। তো এই ভবিষ্যতে রাতুলের প্ল্যানটা কি? মানে রাতুল এখন না হয় খুব ভাইরাল হচ্ছে, আমরা দেখি যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর আপস এন্ড ডাউনস থাকে, রাতুলের ব্যাকআপ প্ল্যান কি আছে বা রাতুলের ফিউচার প্ল্যানিং কি আছে? আমার ফিউচার প্ল্যানিং বলতে আমার মানে আই এম জাস্ট গেটিং স্টার্টেড। কারণ আপনি যেমনটা বললেন ভাইরাল অথবা যাই বলেন, আমি সবসময় চাইছিলাম যে আমি সব সময় কন্টেন্ট দিয়ে আমি একটা ফার্স্টে স্পটলাইটে আসবো, ম্যাস অডিয়েন্সকে আমার দিকে আনবো, পিপল হু শেয়ার দ্য সেম মাইন্ডসেট অ্যাজ মি তারা আমাকে দেখবে। আর তখন আমি সেলফ ইমপ্রুভমেন্টের যে জায়গাটা ওইটা আমি ইন আ ফান ওয়ে প্রেজেন্ট করবো। ইটস নট লাইক যে আমি একটা রিসেন্টলি আমি একটা জিনিস স্টার্ট করছি হচ্ছে কি 100 দিনের চ্যালেঞ্জ করবো, আমি বডি ট্রান্সফরমেশন করবো। অ্যাজ ইউ ক্যান সি যে আমি একটু লিন ঠিক আছে এখন, কিন্তু আমি চাই এটা ইমপ্রুভ করতে, যেন আমার সাথে যারা দেখতেছে আমাকে যারা দেখতেছে তারাও ইমপ্রুভ করতে পারে আমার সাথে সাথে। সো এই ধরনের সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জেস, ফান ডেজ উইথ ফ্রেন্ডস, এই ধরনের জিনিসগুলোকে আমি মানে কমিউনিকেট করার চেষ্টা করবো। অ্যাজ আমি ছোট থাকতে এই জিনিসগুলো পাইনি, আমি নার্ভ গানও ছোট থাকতে পাইনি। সো এই জিনিসগুলো আমি কন্টেন্টে ইনকর্পোরেট করে এটা দিয়ে আমরা মানে যখন বাবা মা বলে না যে বড় হইলে কইরো, বড় হইলে করলে কেমন লাগে, এই জিনিসটার থটটা আমি শেয়ার করব। আর আমি মেনলি এখন যেহেতু স্পটলাইটে আছি, আমি চেষ্টা করব মানুষজনকে অথবা ভিউয়ারদের ওইভাবে ইনফ্লুয়েন্স করতে যেন ওরা সেলফ ইমপ্রুভমেন্টে আরেকটু বেশি ঝুঁকে যায়, কারণ বাংলাদেশে এটা হয় না। না, রাতুলের গল্পটা শুনতে যেটা খেয়াল করলাম যে এই যে ছোটবেলায় বুলিং এর শিকার হওয়া ফিটনেসের জন্য বা নানা কারণে, পিপল লুক আপ টু ইউ অ্যাজ এন ইনফ্লুয়েন্সার, ইউ হ্যাভ দ্য পাওয়ার যে তাদের গাইড করার জন্য বা তাদের হোয়াট ইউ ওয়েন্ট থ্রু তাদের যেন ফেস করতে না হয়। হ্যাঁ, এই যে কথা, এটা মানে এই যে 100 ডেজ জার্নি বডি ট্রান্সফরমেশন, এটা কিন্তু কিছুটা যেন ওইটারই একটা রিফ্লেকশন যে আমি ওইরকম আর থাকবো না। তো এইরকম আর কি কি মানে কোন কোন পয়েন্টগুলো আপনার মাথায় থাকে? আমি যে কোনো কন্টেন্ট বানাইতে গেলে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমি যদি আসতাম, ওই যে ওই স্কিনি 18 ইয়ার ওল্ড যে ছেলেটা অথবা 17 ইয়ার ওল্ড যে ছেলেটা, যে রাতুলটাকে আমি যদি এই জায়গায় দাঁড়া করায় দিই, ও কোন কোন জিনিস করতে চাইতো যে যে জিনিসগুলো ও করতে পারতো না, ওইটাকেই আমি হচ্ছে ওই যে শেলটা থাকে আমার, যে ব্যারিয়ারটা আমার ছিল মাথার মধ্যে, ওটা আমি ব্রেক করি, যেন আমার মতো যে ছেলে পেলে বা ছেলে মেয়ে যারাই থাকুক, যে ভিউয়ার অথবা যে মানুষগুলো ছিল, ওদের যেন এমন ফিল না করা লাগে যে ওরা এই জিনিসটা করতে পারবে না। আমি ওই শেলটা জাস্ট ব্রেক করে দিই ওদের জন্য। দে আর ফ্রি টু ডু হোয়াট আই ওয়াজ সাপোজ টু ডু ইন দ্যাট এজ। সো আমি ওই বলা যায় যে অনেক হয় না যে অনেক থেকে ব্যাড এক্সপিরিয়েন্স থেকে তুমি অনেক কিছু শিখো, বুলিড হওয়া থেকে আমি অনেক কিছু শিখছি। তো আমি চিন্তা করি যে আমার যে ভিউয়ার আছে ওদের জন্য এই জিনিসটা ফেস না করা লাগে। তো আমার কন্টেন্টের মাঝখানে সবসময় এই জিনিসটাই থাকে মাথার বিহাইন্ড দ্য হেড। আমি সবসময় এটাই চিন্তা করি যে ওরা যেন এমন একটা জিনিস, এমন একটা লাইফ লিড করতে পারে যেটা ওরা মানে সাহস করতে পারতেছে না আপাতত, আমি এই সাহসটা করে দিই। ব্রেকিং দ্য শেল, দে ফ্রি টু ডু হোয়াটএভার দে ওয়ান্ট। একদম শেষে যেটা না বললেই না, রকমারি বই নিয়ে কাজ করে। জি জি। তো আমরা তো রাতুলকে দেখি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, বাট তার একটা পার্সোনাল লাইফ আছে, সে গান শুনে, সে বই পড়ে। তো রাতুলের প্রিয় বই কোনটা? আমার প্রিয় বইয়ের মধ্যে হচ্ছে পিউরিফায়ার দিস বুক লাভস ইউ, কারণ ওই জায়গাতে সেলফ লাভিং যে এটা ওই জিনিসটা থাকে, অ্যাকসেপ্টেন্সের যে পার্টটা, ওইটা আমি হচ্ছে অডিও বুক শুনছিলাম। এমন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের অডিও বুক, এখন তো পড়ার টাইম হয় না, হেডফোন লাগে হচ্ছে অডিও বুক শোনা হয়। কিন্তু একদম ফার্স্ট যেটা ছিল আমার বই আমার লাইফের, সেটা ছিল ইকারাস। তো বইয়ে আমরা কি করি মেনলি, আমরা বইয়ের ওই যে সামারিটা দেখে পছন্দ হইলে আমরা ওই বইটা কিনি। তো আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এত বাজে ছিল যে আমরা বই হয়তো
বই মেলা থেকে কিনতে পারতাম না, অথবা রকমারি থেকেও কিনতে পারতাম না, তখন তো ছিল না রকমারি। তো তখন আমরা যেটা করতাম ওই যে বাংলা বাজার থেকে 100-150 টাকায়, বা 100-150 টাকা বেশি বলে দিচ্ছি, 50-60 টাকায় হচ্ছে বই কিনতাম। তো যখন আমি একটা বই কিনতে গেছিলাম, ওই যে 1-এর ভিতর 10 কিনতে গেছি, তো তখন আমি ইকারাস আমার চোখের মধ্যে পড়ে, দেখলাম যে যে বাইরের এইটা কভারটা বইয়ের, ওইটার মধ্যে একটা মানুষ উঠতেছে আর উইংস আছে, তার ইটস ইন্টারেস্টিং লাগছে। তখন আমি সামারিটা যখন পড়ছি, সো তখন আমি দেখলাম যে ওইখানে মেইনলি একটা ছেলে থাকে, ওই ছেলেটা হচ্ছে কি উইংস দিয়ে উঠতে চায়। তো এটা হচ্ছে কি সামারি একদম ছোট করে বললে। তো ওইটাকে এইড করার জন্য মেইনলি ওর বাবা থেকে স্টোরিতে শুরু হয়। সবাই হয়তো দেখবে যে ইকারাস উঠতে পারছে, ইকারাস অনেক বড় কিছু করতে পারছে, কিন্তু আমি যেটাতে রিলেট করতে পারছিলাম যে ওর বাবাটা যে শূন্য থেকে শুরু করে ওকে হয়তো 100 পর্যন্ত নিয়ে গেছে। তো ওই বাবা যে স্টার্টিং পয়েন্টটা দিছে অ্যাজ আ প্রোভাইডার, আই ওয়ান্ট টু বি দ্যাট পারসন ইন মাই চিলড্রেন্স লাইফ, অথবা দ্য পিপল হু আর ওয়াচিং মি, ওদের লাইফে আমি এমন একটা মানুষ হইতে চাই যে ওদেরকে হয়তো এইড করবে, হয়তো একদম করে দিতে পারবে না, মানে বানাই দিতে পারবে না যে মানুষটা ওরা হতে চায়, কিন্তু আমি ওদের এইড করব হোপফুলি। আর দেখা যাক কি হয়, ইনশাল্লাহ। প্রত্যেক দিনই তো আমরা উঠি ঘুম থেকে, শূন্য থেকে। আই ওয়ান্ট এভরি ডে টু বি মাই বেস্ট। সো হ্যাঁ, চেষ্টা করব। আর ইকারাস বইটা থেকে আমি মেইনলি ইন্সপিরেশন পাইছিলাম, তো রকমের তো মনে হয় আছে ওইটা। খুঁজলে দেখতে হবে। আমি এবার একদম নতুনটাই কিনবো, দেখি। না, ওই রাতুল আর এই রাতুল আসলে অনেক পার্থক্য আমরা দেখতে পাই। হ্যাঁ, ওই সময়ের একটা ইনসিকিউর ছেলে যে হয়তো বুলিং এর শিকার হচ্ছে, যার হয়তো পুরো লাইফটা অনেক কমপ্লিকেটেড লাগছে। হ্যাঁ, তখন আমি অনেক বেশি অ্যাবসেন্ট থাকতাম, আমি কিছু চিন্তা করতে পারতাম না। আমি যখন এমন আপনার সাথে বসে চিন্তা করতে পারতেছি, আমি এখন চিন্তা করতেছি আপনার সাথে ছবি তুলবো, তখন আমি ওই জিনিসটা মাথায় আসতো না আমার, আমি অনেক বেশি অ্যাবসেন্ট থাকতাম। আমার কাছে মনে হতো যে হয়তো লাইফ একদিন শুরু হবে, এন্ড মানে গ্রেটফুল টু গড, হ্যাঁ ইটস গেটিং স্টার্টেড, হোপফুলি খুব ভালোভাবে শুরু হচ্ছে। এন্ড আমাদের রাতুল মানে সেই 2014 থেকে কন্টেন্ট জার্নি শুরু। হ্যাঁ, ইট টেকস আ লং টাইম। এখন যে অবস্থানে আর কি, যে রাতুলের একটা অবস্থান আছে যে সে বললে মানুষের কাছে সেটা পৌঁছানো সম্ভব। হ্যাঁ, এবং আমাদের রাতুল এটাকে ধরে রাখবে। মানে যেটা ভাল লাগে সেটা হলো যে অনেকের না ভিশনটা থাকে না। রাতুল যেটা বলছিল যে মেয়ে পটাইতে আর টাকা কামাইতে আসে, শুধু ওইটা হলে কিন্তু চলে না আর কি। ইউ নিড দ্যাট লং টার্ম থিঙ্কিং। তো রাতুল ফিউচারে এই কনস্ট্রাকটিভ ওয়েতে আগাবে ইনশাআল্লাহ। এবং আমাদের রাতুল সত্যি সত্যি ইকারাসের মতো শুধু নিজেই উড়বে না, অন্যদেরকে উঠতে সাহায্য করবে, এটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ রাতুল ফর শেয়ারিং দিস স্টোরি। তো আজকে আমরা যে গল্পটা শুনলাম, যে রাতুলকে আমরা চিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ব্লগ বানাচ্ছে, ফানি কন্টেন্ট বানাচ্ছে, রাতুলের পার্সোনাল লাইফটা সেটা তুলে আনেছিল আজকের আমাদের মেইন টার্গেট। আমি জানি না যে কতখানি উঠানা গেছে, এই ছোট্ট সময়ের ভিতরে পুরো গল্পটা বলা যায় না, বাট আমার যেটা ভালো লাগে যে প্রত্যেকের মানে একটা সিনেমাতে ক্যারেক্টার আর্ক থাকে, যে ওর শুরুটা কোথায়, ওর লক্ষ্যটা কোথায়, ওর শেষটা কোথায়। রাতুল জাস্ট শুরু করছে, সেই আর্কটা আমাদের শোনা হইলো, সেই ব্যাকগ্রাউন্ডটা। এখন থেকে রাতুলের স্টোরি জাস্ট সামনে আগাইতে থাকবে, আপনারা রাতুলের কন্টেন্ট দেখতে থাকবেন। এবং রাতুল যেটা বললো আর কি, যে ইটস অ্যাবাউট এম্পাওয়ারিং আদার পিপল থ্রু এন্টারটেইনমেন্ট, সেটা যেন আমাদের ভিতরে থাকে।